ভিডিওটিতে ক্লিক করার জন্য স্বাগতম। আজকে আমরা দেখে নেব বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুম এর ফর্ম ফিল আপ সঠিকভাবে কিভাবে করা যায়। ঠিক আছে, অনেকেই অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, তো সেটা সঠিক হয়েছে কিনা সেটা আপনারা মিলিয়ে নেবেন। এবং অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি বলবো এই ফর্ম ফিল আপটা আপনারা ধৈর্য ধরে দেখে নিন এবং এই ফর্ম ফিল আপটা আপনারা 31শে অক্টোবর 2024 পর্যন্ত যদি কেউ বা কোনো কৃষক এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনারা ফিল আপ করে জমা দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আপনাদের লাস্ট ডেট ছিল 30শে সেপ্টেম্বর 2024, কিন্তু এটা পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা হবে আপনাদের 31শে অক্টোবর 2024 পর্যন্ত। তার আগে বলে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করা যায় সেটা আজকে দেখে নিই। ঠিক আছে, এবং যিনারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন দেখে নিন সঠিকভাবে সেটা ফর্ম ফিল আপ হয়েছে কিনা। ঠিক আছে, দেখুন ফর্ম যেটা রয়েছে, আমরা ফর্মে চলে এসেছি। প্রথমেই দেখুন যেটা রয়েছে কৃষকের নাম, যিনি কৃষক সেই কৃষকের নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, যিনার নামে জমি রয়েছে, অথবা যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে অন্য নামও হবে। ঠিক আছে, তাহলে এটাতে দুটো হতে পারে। এক হতে পারে আপনার নিজস্ব নামে, নিজের নামে জমি আছে সেই কৃষকের নাম, বা অন্য কৃষকের হতে পারে যদি কি সে ভাগ চাষি হয়ে থাকে। ঠিক আছে, চলুন দ্বিতীয় অপশন। এরপরে রয়েছে দেখুন পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম। আপনার যেটা হবে, পিতা হলে পিতা, ঠিক আছে, পিতাতে আপনার উপরে একটু টিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে যেটা হবে, পিতা আপনার যদি হয় তাহলে পিতা লিখবেন, পিতাতে টিক দেওয়ার পর আপনার পিতার নাম লিখবেন। মাতা হলে মাতাতে টিক দেওয়ার পর আপনি মাতার নাম লিখবেন। স্বামী হয়ে থাকলে স্বামীকে টিক দেবেন এবং স্বামীর নাম লিখবেন। অভিভাবক যদি হয়ে থাকে তাহলে অভিভাবকের নামও লিখবেন এখানে। ঠিক আছে, এরপরে দেখে নিই আমরা পরের অপশন। পরের অপশনে যেটা রয়েছে দেখুন, সেটা হচ্ছে বয়স। আপনার কত বছর বয়স হয়েছে সেই কৃষকের, সেটা এখানে ওনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো ডকুমেন্ট আপনাদের দেখে, আধার কার্ড যদি সম্ভবত আধার কার্ডে দেখে আপনারা এটা দিয়ে দিবেন। ঠিক আছে, চলুন পরের অপশন দেখে নি কি আছে। এরপরে দেখুন পরের অপশন রয়েছে লিঙ্গ। ঠিক আছে, পরের অপশন রয়েছে লিঙ্গ। ঠিক আছে, পুরুষ অবলিক স্ত্রী অবলিক অন্যান্য। আপনি পুরুষ হয়ে থাকলে, সেই কৃষক যদি পুরুষ হয়ে থাকলে তাহলে পুরুষে টিক মার্ক দেবেন, স্ত্রী হয়ে থাকলে স্ত্রীতে টিক মার্ক দেবেন। যদি পুরুষ স্ত্রী এই দুটোর কোনোটিই না হয়ে থাকেন তাহলে অন্যান্যতে ক্লিক দেবেন। ঠিক আছে, চলুন এরপর পরের অপশনে দেখে নেওয়া যাক।
এর পরের অপশন রয়েছে আবশ্যিক, মানে এটা আপনাকে দিতেই হবে, ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার। ভোটার কার্ডে আপনার নাম্বার আপনাকে এইখানে লিখতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে ভোটার কার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন। এর পরের অপশন জাতিতে, ঠিক আছে, এরপর আপনার আছে জাতি। আপনার যেটা পড়বে আর কি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, সাধারণ, যেটাতে আপনার পড়বে আপনি সেটাই একটা টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি ধরুন ওবিসিতে পড়লেন, তাহলে ওবিসির মাথায় একটা টিক মার্ক দিয়ে দিলেন এইভাবে, ঠিক আছে? এরপর দেখুন রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বারটা, ওই কৃষকের মোবাইল নাম্বার যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া থাকলে অনেক সময় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে মেসেজ আকারে চলে আসে, ঠিক আছে? ওনারা ওখানে ধরুন এন্ট্রি করার সময় আপনার সাবমিটেড এর অনেক সময় চলে আসে যে আপনার বাংলা শস্য বীমা ফর্মটি অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, সাবমিট হয়েছে, ঠিক আছে? এইসব মেসেজগুলো আপনি পেয়ে থাকবেন। এটা হয়ে গেল। এরপরে দেখুন আধার নাম্বার, ঠিক আছে? এটাও আবশ্যিক, আধার নাম্বার আপনাকে দিতে হবে। চলুন পরের অপশনে দেখা যাক, ঠিক আছে? পরের অপশন হচ্ছে আপনার বসবাসের ঠিকানা। মৌজা/ গ্রামের নাম দেওয়া আছে, আপনি গ্রামের নামটা আপনার দিয়ে দেবেন, কৃষক যে গ্রামের, সেই গ্রামের নাম, ঠিক আছে? একদম সঠিকভাবে বুঝে নিন। আপনি ফর্ম ফিল আপ করে থাকলেও আপনি ভিডিওটা দেখে নিন, কারণ আপনার যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, ঠিক আছে, এটা আপনি দেখে কনফার্ম হতে পারবেন, ঠিক আছে? চলুন এর পরের অপশন দেখে নেওয়া যাক। গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত এর নাম, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনাকে লিখতে হবে। এরপর আছে আপনার ব্লকের নাম, ব্লক বলতে এখানে ব্লকের নামটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এরপরে চলুন পরের অপশনে। এরপরে আছে আপনার জেলা, মানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আপনার, কোন জেলা আপনার, সেই জেলার নামটা এখানে লিখতে হবে। এর পরের অপশন আছে কেসিসি আছে কি না। দেখুন এখানে কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি ইয়েস এ টিক মার্ক দেবেন, ঠিক আছে? যদি না থাকে তাহলে আপনি নাতে ক্লিক দিবেন, টিক মার্ক, ঠিক আছে? এরপরে দেখুন কৃষক বন্ধু আইডি, যদি আপনার কৃষক বন্ধুতে আপনার যদি নথিভুক্ত থাকে তাহলে আপনি এই আইডিটা কৃষক বন্ধু .net বা অনলাইন থেকে কৃষক বন্ধু যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা লিখে নিতে পারবেন, ঠিক আছে? চলুন আপনাকে দেখিয়ে দিই কৃষক বন্ধু আইডি অনলাইনে কিভাবে পাবেন। দেখুন প্রথমে আমরা ক্রোম ওপেন করে নেব, ঠিক আছে? ক্রোম ওপেন করে নিয়ে লিখবো এখানে কৃষক বন্ধু, ঠিক আছে? কৃষক বন্ধু, ঠিক আছে, এখানে আমরা লিখবো কৃষক বন্ধু। দেখুন এটা লিখে আমরা সার্চ করব, ঠিক আছে? দেখুন এরপর যেটা প্রথম অপশন আছে, ঠিক আছে, প্রথম যে অপশনটা এসেছে আমাদের কাছে কৃষক বন্ধু .net, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এরপর দেখুন ইন্টারফেসটি দেখা যাচ্ছে, কৃষক বন্ধুর যে সাইট সেই ইন্টারফেসটা দেখা যাচ্ছে, তার মধ্যে আমরা যেটাতে ক্লিক করব নথিভুক্ত কৃষকের তথ্য। দেখুন যেটাতে আমরা ক্লিক করব আর কি, এটা হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য, মানে নথিভুক্ত করা আছে তাহলে তো আমরা পাবো, ঠিক আছে? তো এটাতে আমরা ক্লিক করে নেব, ঠিক আছে? এরপরে দেখুন তিনটে অপশন আছে আপনাদের এখানে,
সিলেক্ট অপশন, তারপরে আইডি কার্ড নাম্বার, আর আই এম নট এ রোবট। আপনার ভোটার কার্ড দিয়ে আপনি চেক করতে পারেন, আধার কার্ড দিয়ে চেক করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারেন, কেবি আইডি থাকলে তাহলে তো আপনাকে এটাতে আপনার এটাও মানে যদি আপনার জানা থাকে এটা দিয়েও আপনি আবার চেক করতে পারেন। মোবাইল নাম্বার আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ভোটার ধরুন আধার কার্ড দিলেন, তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং আই এম নট এ রিবোটে ক্লিক করতে হবে। এরপর সার্চ করলেই আপনি কেবি আইডি বলে আপনার এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কৃষক বন্ধু আইডিটা লিখে নিতে পারেন, ঠিক আছে। চলুন ফর্মে ফিরে যাই। এরপরে দেখুন, বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। যদি আপনার অধিক পরিমাণে খতিয়ান নাম্বার বা আপনার জমি থেকে থাকে তাহলে আপনি আরো ফর্ম নিয়ে আপনি এটা অ্যাটাচ করে দিতে পারেন, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক। অধিসূচিত সূচিত ফসলের নাম ধান, আপনার এটা অলরেডি দেওয়াই আছে। আমাকে অধিসূচিত এলাকা, যেখানে আপনি ফসল লাগিয়েছেন, ঠিক আছে, সেখানে আপনার সেখানকার ব্লক কোন জায়গায়, ব্লকটা কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই এলাকাটা যেখানে আপনি ধান লাগিয়েছেন, তাহলে এখানে দিতে হবে আমাদের ব্লকের নাম। এরপরে সেটি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েত, মৌজার নাম এবং জের নাম্বার, ঠিক আছে। এটা আপনি জমির কাগজেই পেয়ে যাবেন, জমির পর্চাতে আপনি পেয়ে যাবেন, অনলাইন ডিজিটাল যে পর্চাগুলো বেরোয় সেখানেই আপনি পেয়ে যাবেন, অথবা দলিলও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আছে দেখুন খতিয়ান নাম্বার, আপনার ওই দলিল বা যদি আপনার পর্চা থাকে সেই পর্চাতে খতিয়ান নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে দাগ নাম্বার, একাধিক দাগ নাম্বার থাকতে পারে, একটিও দাগ নাম্বার থাকতে পারে, আপনার যে কয়েকটিতে আপনি ফসল লাগিয়েছেন সেই কয়েকটি দাগ নাম্বার এখানে দিয়ে দিবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা বা একর, কতটা একর, এইখানে কিন্তু আপনার একরে দেওয়া থাকে না, অনেক সময় দলিল বা ঢিসমিলে দেওয়া থাকে, সেটা আপনারা কনভার্ট করে নেবেন, ঠিক আছে, সেটা একরে লিখতে হবে। এরপরে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, আপনার যেটা এই তিনটের মধ্যে যেটা পড়বে আপনার এই তিনটের যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। নিজস্ব জমি হলে নিজস্ব জমি, ভাগ চাষি হলে ভাগ চাষি, ভাড়া নেওয়া হলে, ঠিক আছে। কিন্তু এর পরের লাইনে আপনি ধরুন এটাতে নিজস্ব জমি হলো, পরের অপশন বা পরের লাইনে আপনি যদি ভাগ চাষি ভাগ নিয়ে চাষ করে থাকেন তাহলে পরের লাইনে সেটা আপনার অন্য দাগ নাম্বার বা এই দাগ নাম্বারের মধ্যেও যদি আপনার আলাদা করে কোনো থাকে, ঠিক আছে, খতিয়ান নাম্বারের মধ্যেও আপনার থাকতে পারে অন্য দাগ নাম্বার, ভাগ চাষ করেন, সেটা কিন্তু পরের আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। ফসল রোপণের সম্ভাব্য যেটা তারিখ আমরা বলি, এটা আষাঢ় শ্রাবণ মাসের যে তারিখ হবে, আপনি যে সময় লাগিয়েছেন সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। দেখুন এখানে একটা জিনিস অনেকেরই ভুল হয়েছে, আমাকে জানিয়েওছে দাদা এটা ভুল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এইখানে উপরের যেটা আছে এটা কৃষকের ইনফরমেশন এবং নিচের যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফসলের ইনফরমেশন। এখন বিষয় হচ্ছে যে উপরের কোনো কৃষক ধরুন এক ব্লকের এবং ওনার জমি রয়েছে অন্য ব্লকে, সেক্ষেত্রে অনেকেই ভুল করেছেন, ঠিক আছে। একই ব্লকের করে খতিয়ান নাম্বার দিয়ে দিয়েছেন, ঠিক আছে, দাগ নাম্বার দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার যখন জমির পর্চা আধিকারিকরা দেখবেন তখন কিন্তু সেইটা মিলবে না, ঠিক আছে। তাই সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপরে যে অপশনগুলো রয়েছে আপনার দেখুন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখুন কৃষক ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার যেমন যেমন স্পেলিং আছে ঠিক ব্যাংকের অ্যাকাউন্টে যেমন নাম আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকের
হবে সেই ব্যাংক, স্টেট ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল হতে পারে, আপনার অন্যান্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, সেটা আপনার ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। এবার ব্রাঞ্চের নাম, এখানে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেটা লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, দেখুন এই অ্যাকাউন্ট সেকশনটা, এই আপনার কৃষকের ব্যাংকের বিবরণ যেটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার টাকা পাতে, ঠিক আছে, বহুত হ্যারাসমেন্ট হতে হবে। আইএফএসসি কোড যেটা হয়, অ্যাকাউন্টের ধরন, সেভিং, কারেন্ট, বিভিন্ন ধরন থাকে, যেটা সেটা আপনার যেটা হবে সেটা লিখতে হবে। এরপর দেখুন কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, যেগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, প্রথমে 1 নম্বরে দেখুন যেটা রয়েছে, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড জেরক্স দিতে হবে। পাস বই, আপনার অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে। খতিয়ান, যেটা বললাম যে জমির যে ডকুমেন্টটা আপনার আছে, যেটাতে আপনি চাষ করেছেন, যেটা আপনি লিখলেন, তার জেরক্স এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এরপর 4 নম্বর, যদি থেকে থাকে, যদি কৃষি অধিকর্তা, ঠিক আছে, বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র, রোপণ করেছেন বা করবেন, এরকম কোনো যদি আপনার ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা দেবেন। এরপর দেখুন ঘোষণা, ঠিক আছে, আমি এই ঘোষণার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমের অন্য কোথাও, অন্য ব্যাংক, এজেন্সি, সমবায় সমিতি কোনো ফসলের বীমা করেনি। মানে আপনাকে বলতে চাইছি যে আপনি অন্য কোনো জায়গায় কি বীমা করেছেন? ঠিক আছে, আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মেনে রাখবো। মানে যদি কোনো কিছু নির্দেশ জারি করা হয় সেটা মেনে চলার জন্য। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে নির্ধারিত যে সময়সীমা আছে তার মধ্যে আপনাকে জানাতে হবে। এরপর যে দেখুন অপশনটা রয়েছে সাক্ষীর সই, আপনাকে একজন সাক্ষীর সাইন এখানে লাগবে, স্বাক্ষর লাগবে। সেটা আপনার, যিনি আপনার যে চাষ করেছেন এটা জানেন আপনার, ঠিক আছে, সেই একজন সাক্ষীর স্বাক্ষর লাগবে। এবং এরপরে আপনার রয়েছে আপনার সিগনেচার। আপনি যদি সাইন করতে পারেন তাহলে সিগনেচার করবেন, যদি না করতে পারেন তাহলে আপনার টিপ সহি দিতে হবে। ঠিক আছে, এই ছিল এই অপশন যেগুলো ছিল এগুলোর। এরপর নিচের দিকে দেখুন অপশন রয়েছে, ঠিক আছে, দেখুন এই নিচের যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের আর কিছু করতে হবে না। আপনার আধিকারিক যেখানে আপনি জমা দেবেন, ওনারা এই ফর্মটা ফিল করে আপনাকে 1 কপি আপনাকে দিয়ে দেবে। এই ছোট্ট ভিডিওটি আপনার উপকারে এলে আপনি এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন।